আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই সেশনে। আমরা আজকে আলোচনা করতে চাই এমআরসিপি পার্ট 1 এর প্রিপারেশন কীভাবে নেওয়া উচিত সেই ব্যাপারে একটা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। সো বেসিক্যালি এমআরসিপি আমাদের যাদের আগ্রহ আছে, আমরা সবাই জানি এটা রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান্সের একটা মেম্বারশিপ এক্সাম, যে এক্সামের টোটাল 3টা সেগমেন্ট থাকে এবং প্রথম সেগমেন্টটা হচ্ছে এমআরসিপি পার্ট 1। আর এমআরসিপি পার্ট 2 এর মধ্যে আবার দুইটা সাবসেগমেন্ট, একটা রিটেন এক্সাম, একটা হচ্ছে ক্লিনিক্যাল এক্সাম, যেটাকে আমরা পেসেস বলে থাকি। সো আমাদের আজকে আলোচনাটা আসলে এমআরসিপি পার্ট 1-কে কেন্দ্র করে। সো এমআরসিপি পার্ট 1-এর আমি বলবো যে খুব কম্প্যাক্ট প্রিপারেশন আসলে কীভাবে নেওয়া যায়। এখানে আমি কিছু কথা একটু আগেই বলে রাখতে চাই, সেটা হচ্ছে আমরা এমআরসিপি পার্ট 1 এইখানে যেই সকল টপিক আসলে পড়ে থাকি, এই সেম টপিক থেকে এমআরসিপি পার্ট 2 এক্সাম হয়ে থাকে। যদিও অল্প কিছু জায়গায়, যেমন এখানে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি থেকে কিছু ক্লিনিক্যাল কোশ্চেন আসে, ক্লিনিক্যাল অ্যানাটমি, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, ক্লিনিক্যাল ফিজিওলজি থেকে কিছু কোশ্চেন আসে, বা বায়োস্ট্যাট থেকে কিছু কোশ্চেন আসে, যেগুলো পার্ট 2-তে নাই। বাট আমি যেটা বোঝাচ্ছি যে বেসিক্যালি সাপোজ রিউমাটোলজিতে যেই টপিকগুলো আমি পার্ট 1-এ পড়ছি, পার্ট 2-তেও সেই টপিকগুলো থেকে আমাকে আসলে কোশ্চেন করা হয়। বাট পার্ট 2 আর পার্ট 1-এর মধ্যে একটা বেসিক পার্থক্যের জায়গাটা হচ্ছে এমআরসিপি পার্ট 2টা অনেক বেশি ডিপ, অনেক মানে আল্লাহর দুনিয়ার যত রেয়ার ইভেন্ট আছে বা খুবই ভেরি স্পেসিফিকভাবে কোশ্চেনগুলো চলে আসে, এই জন্য এটা রিলেটিভলি একটু হার্ডার। পার্ট 1টা ওই তুলনায় কম্পেয়ার করলে একটু সুপারফিশিয়াল মনে হবে বা একটা গ্রস কনসেপশন থেকে কোশ্চেন আসবে, কিন্তু পার্ট 2-তে আসলে দেখা যাচ্ছে যে আরও প্রেসাইজ, আরও স্পেসিফিকভাবে কোশ্চেনগুলো আসে। সো এমআরসিপি পার্ট 2 এর জন্য আসলে খুবই 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 ভালো কনসেপ্ট থাকা দরকার। বাট পার্ট 1-এর সাথে যদি কম্পেয়ার করি আর কি, ওই হিসাবে পার্ট 1টা কিছুটা সুপারফিশিয়াল মনে হবে যখন মানে পার্ট 2-র জন্য আমরা প্রিপারেশন নেব। বাট পার্ট 1-এ আমাকে আসলে যে প্রিপারেশন নিতে হবে সেটার আউটলাইন কী হবে। এখানে আমার একটা কথা হচ্ছে, যেহেতু পার্ট 1 এবং পার্ট 2 এর মধ্যে টপিকের জায়গায় অনেক জায়গায় সিমিলারিটিস আছে, কেউ যদি এমন হয় যে এমআরসিপি পার্ট 1টাই খুব ভালো করে প্রিপারেশন নিছে, তার জন্য পার্ট 2 এর প্রিপারেশন রিলেটিভলি ইজি হয়ে যায়। যেমন আমি আমার নিজের ক্ষেত্রে বলি, আমার এমআরসিপি পার্ট 1-এর ক্ষেত্রে একটু বেশি প্রিপারেশন নেওয়া হয়ে গেছে, একটু বেশি এক্সটেন্সিভ প্রিপারেশন নিয়ে ফেলছিলাম। সো ডেফিনেটলি পার্ট 1-এ সেটা আমাকে হেল্প করছে, বাট পার্ট 2-তে আমি আরও বেশি হেল্প পাইছি। পার্ট 2-তে আমার কাছে পরে মনে হয়েছে যে পার্ট 1-এর পড়াটা খুব ভালো ছিল, যেটা আমাকে পার্ট 2-তে খুব হেল্প করছে। আমার জন্য কষ্টটা কম হয়েছে পার্ট 2-তে গিয়ে। পরীক্ষাটা দিতেও কনফিডেন্ট ফিল করছি, অনেক পরীক্ষা দেওয়ার সময় ফিল করছি যে ঠিক আছে, ইট ওয়াজ গুড এনাফ। সো পার্ট 1-এর প্রিপারেশন যদি কেউ খুব ভালোভাবে নিয়ে থাকে, তার জন্য বাকি জার্নিটা রিলেটিভলি সহজ হয়ে যাবে। আদারওয়াইজ তার পার্ট 2-র সময় যে তাকে আবার নতুন করে অনেক কিছু পড়তে হবে, প্রিপারেশন টাইম লেন্দি হয়ে যাবে। তার থেকে পার্ট 1-এর সময় যদি সে একটু ভালো করে পড়ে ফেলে, এটা আসলে ইজিয়ার। সো আমাদের প্রথমে অ্যাপ্রোচটা আসলে কী হওয়া উচিত, এখানে এক একজন এক একভাবে অ্যাপ্রোচের কথা বলবে, কিন্তু আমি যেটা বলবো সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এখানে অনেকে হয়তো বা দ্বিমত করতে পারে, অনেকে ডিফারেন্টভাবে হয়তো বা অ্যাপ্রোচ নিতে পারে, ইটস অল ওকে। আমি আমারটা বলছি। সো আমার পরামর্শ হচ্ছে, সবার আগে আমাদেরকে থিওরিটা শিখতে হবে। যখন আমার থিওরি শেখা হবে, থিওরি শেখার সিস্টেমটা অনেকটা এরকম। সাপোজ আমি কার্ডিওলজি দিয়ে শুরু করতেছি। সো আমি যেটা করব, কার্ডিওলজির হয়তো বা এভারেজ 100টা টপিক আছে, জাস্ট আমি একটা র্যান্ডম কথা বলতেছি। সো এই 100টা টপিক আমি প্রথমে খুব ভালো করে শিখব। খুব ভালো করে শেখার পরে দেন এই টপিক রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমি সলভ করব। তাহলে আমার পড়াটা কমপ্লিট হলো। এইভাবে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সিস্টেম পড়ব। সিস্টেম পড়া শেষ হলে সিস্টেমের কোশ্চেন সলভ করব। কোশ্চেন সলভ করতে গিয়ে আমার একটা এক্সপিরিয়েন্স হবে এবং এইভাবে চলতে থাকবে। এইভাবে যখন প্রত্যেকটা সেগমেন্ট ওয়াইজ আমার কোশ্চেন সলভ করা শেষ, সেগমেন্ট ওয়াইজ থিওরি পড়া শেষ, এভরিথিং ইজ কমপ্লিটেড, দেন আমি কোশ্চেন সলভের সেকেন্ড ফেজে যাব। এই ফেজটা কি? এই ফেজটা হচ্ছে আমাদের এমআরসিপি পার্ট 1 পরীক্ষার যেই রিয়েল কোশ্চেন, রিয়েল এক্সামের রিয়েল কোশ্চেন, সেটাকে সলভ করব। এটাকে আমরা পাস্ট পেপার হিসেবে আমরা আসলে পেয়ে থাকি। পাস্ট পেপারের কোশ্চেনগুলো হচ্ছে বিগত বছরের এমআরসিপি এক্সামগুলোর প্রশ্ন। সো পাস্ট পেপারের কোশ্চেন আমরা এরপরে সলভ করব। সো হিসাবটা আসলে এইভাবে যদি আগানো হয়, কম্প্যাক্ট একটা প্রিপারেশন হয়। সো এখন কথা হচ্ছে আমি থিওরি কীভাবে পড়ব। সো থিওরি পড়ার উপায় কি, কোন 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 রিসোর্সেস আমরা আসলে পড়তে পারি। সো এখানে মানে আমরা কমনলি আমরা আসলে মানুষকে কোনটা পড়তে দেখি, কিছু মানুষ আছে হামাদ পড়ে, কিছু মানুষ আছে মাগরিবি পড়ে। তাহলে আমাদের কমন কিছু রিসোর্সের নাম হচ্ছে
মাগরাবি আর একটা হচ্ছে হামাদ। সো এই দুইটা ক্ষেত্রে কিছু কথা বলি। দুইটাই আসলে গাইড বা নোটবুক দুইভাবে বলা যেতে পারে। মাগরাবিটা অনেক বেশি ছোট বা আমি বলবো যে অনেক সুপারফিশিয়াল। হয়তো বা আজকে থেকে 6-7 বছর আগে মাগরাবি পড়ে হয়ে যেত, কিন্তু এখনকার যে কোশ্চেন প্যাটার্ন, মাগরাবি ইজ নট সাফিসিয়েন্ট এনাফ। এবং যারা মাগরাবি বেসড প্রিপারেশন নিয়ে যায় দেখা যাচ্ছে যে তাদের ক্ষেত্রে অনেকের পরীক্ষাটা খারাপ হয়। হ্যাঁ, অনেকের আছে যারা আগে ডেভিডসন পড়াচ্ছে খুব ভালোভাবে, বা এমআরসিবি এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিয়ে ফেলছে, বা মেডিসিনের ট্রেনিংয়ে আছে, মোটামুটি ভালো একটা রেসিডুয়াল নলেজ আছে, তাদের হয়তো বা হয়ে যেতে পারে। কিন্তু কেউ যদি জাস্ট এককভাবে মাগরাবি পড়ে পরীক্ষা দিয়ে আসে, বেশিরভাগ ক্ষেত্রে এখন আমরা দেখতে পাই যে পরীক্ষা আসলে খারাপ হচ্ছে। অল্প কয়েকজন বাদে মেজরিটি দেখা যাচ্ছে পরীক্ষা খারাপ করে আসতেছে। সো মাগরাবি আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে ইজ নট সাফিসিয়েন্ট এনাফ। এবং আমি নিজেও যখন পড়ছি আমি দেখছি যে মাগরাবি পড়ে আসলে 5 পেপার সলভ করা যাচ্ছে না, মাগরাবি পড়ে আসলে 5 মেডিসিন কিছু সলভ করা গেলেও 5 টেস্ট বা 5 পেপারের অনেক কিছুই সলভ করা যায় না। সো দিস ইজ নট সাফিসিয়েন্ট এনাফ। আরেকটা হচ্ছে হামাদ। আমি যদি গাইডের সাপেক্ষে হিসাব করি, হামাদ অ্যাকচুয়ালি খুব ভালো একটা গাইড প্রিপারেশনের জন্য। খুব মানে এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু হামাদ আসলে একা পড়া টাফ। হামাদ কেউ পড়াই দিলে সেটা বোঝা ভালো হয়, বা হামাদ পড়তে গেলে দেখা যাচ্ছে ওই টপিকের উপরে আগে থেকে আরও কিছু নলেজ থাকা জরুরি। যে দেখা যাচ্ছে হ্যাঁ ওই টপিকের উপরে কারো প্যাথোলজিটা খুব ভালো জানা আছে, ক্লিনিক্যাল মেডিসিনের টেক্সট বই থেকে সে ওই জিনিসগুলো জানে, এরকম একটা অবস্থা। সেখান থেকে যদি সে হামাদ পড়তে যায় একা আসলে সে পড়তে পারবে। আর যদি এমন হয় যে আগে থেকে ওরকম খুব বেশি পড়া নাই, হামাদ আসলে একা পড়তে গেলে সে অনেক কিছুই জাস্ট মুখস্থ করবে কিন্তু মেলাতে পারবে না। অনেক জায়গায় মনে হবে যে না বুঝে মুখস্থ করতেছি, বা অনেকগুলো ইনফরমেশন মাথায় রেখে দেওয়া কষ্ট হবে। কিন্তু কেউ যদি সেখানে পড়ায় দেয় সেখানে একটু ইজিয়ার হবে। বাট স্টিল আমার কাছে হামাদ বইটা আমার কাছে আমি এরকম বলবো, হ্যাঁ দিস ইজ এ ভেরি গুড বুক। আমি যদি মাগরাবির সাথে কম্পেয়ার করি, আমি নিজেও এটা পড়ছি, কিন্তু আই হ্যাভ সামথিং বেটার দ্যান দিস। এটার থেকে আসলে বেটার কিছু রিসোর্স আমি পাইছি, যেটা আমার মনে হয়েছে দিস ইজ মাচ মোর, মানে এটাকে আসলে আরও বেটার বলবো। সো সেগুলা কী কী? সো আমি যেটা করছিলাম, আমি হচ্ছে পাস্ট পেপার বলতে কেন, পাস্ট টেস্ট, আমি পাস্ট টেস্টের অনলাইন সাবস্ক্রিপশন কিনছিলাম, পাস মেডিসিনেরও কিনছিলাম, এবং আমি এগুলোকে আসলে এক্সপ্লোর করছি। আমি যেটা দেখছি পাস্ট টেস্টের মধ্যে কয়েকটা জিনিস আছে। এখানে একটা সেগমেন্ট আছে, নাম হলো মাইক্রো লার্নিং, আরেকটা সেগমেন্ট হচ্ছে বিভিন্ন রকম কোশ্চেন সলভ যে ব্যাপারটা। সো মাইক্রো লার্নিংয়ের মধ্যে যেটা করছে, যেই সকল টপিক থেকে খুব ফ্রিকুয়েন্টলি এমআরসিপিতে কোশ্চেন আসছে সেই সকল টপিকের উপরে এদের একটা শর্ট নোট দেওয়া আছে। যে নোটটা অ্যাকচুয়ালি আমি বলতেছি শর্ট, বাট অ্যাকচুয়ালি ওখানে এমআরসিপিতে যত রকম কোশ্চেন ওই টপিক থেকে আসতে পারে, অলমোস্ট এভরি ইনফরমেশন ইজ গিভেন দেয়ার। অলমোস্ট আমি বলবো যে অ্যারাউন্ড 95%। 5% এর পরেও কিছু বাইরের থেকে আসে, বাট ওগুলা কোত্থেকে আসে আমি সেটাও বলতেছি। সো এখানে যে নোটটা দেওয়া থাকে ওখান থেকে আসলে চলে আসে, এবং এটা অনেক বেশি গোছানো, অনেক বেশি ইজিয়ার, এবং মানে এটা পড়াও খুব সহজ। এবং এইখানে যতগুলো টপিক থেকে এদের নোট আছে, এদের মধ্যে অনেকগুলো টপিকে এদের কিছু শর্ট ভিডিও দেওয়া আছে, যে ভিডিওগুলোর লেন্থ এভারেজ 3 থেকে 6 মিনিট। সো যদি এমন হয় যে কারো আগে থেকে মেডিসিনের একটা নলেজ আছে, হয়তো বা সে ডেভিডসন পড়ছে আগে, বা কুমার অ্যান্ড ক্লার্ক পড়ছে, কিছু নলেজ তার আগে থেকে আছে, প্যাথোলজিটা সে ভালো বোঝে, যদি এরকম থাকে, সে যদি পাস্ট টেস্টের এই মাইক্রো লার্নিং সেগমেন্ট থেকে শর্ট নোটগুলো যেগুলো ওখানে দেওয়া আছে বা শর্ট ভিডিওগুলো, দুইটাই যদি সে আসলে ওখান থেকে দেখে, একটা সাউন্ড নলেজ এখান থেকে সে গ্যাদার করতে পারবে, যেটা থেকে মোটামুটিভাবে এমআরসিপি 95% কোশ্চেন সে আসলে সলভ করে আসতে পারবে। অ্যাকচুয়ালি ইট ইজ পসিবল। সো এইটা একটা থিং। আর কোশ্চেন সলভ এরপরে সে করবে, কোশ্চেন সলভটা এরপর যখন সে করবে, পাস্ট টেস্টের কোশ্চেনের যেই প্যাটার্নগুলো আমরা আসলে দেখি, আমি এটাকে বলবো যে ব্রেইন স্টর্মিং করতে খুব হেল্প করে। লাইক কেউ যদি পাস্ট টেস্ট সলভ করে, এমআরসিপি রিয়েল এক্সামের যেই ভাইভ সেটার সাথে পাস্ট টেস্ট এখন খুব বেশি আমি বলবো যে ম্যাচ করে।
এমআরসিপিতে অনেক বেশি ব্রেন স্টর্মিং করতে হয়, মগজটাকে খাটাতে হয়। পাস্ট টেস্টের কোশ্চেনগুলো অনেকটা এরকম, মগজকে খুব বেশি খাটাতে হয়, খুব বেশি ডিফিকাল্টিস থাকে। বাট আমি যদি পাস মেডিসিনের সাথে কম্পেয়ার করি, পাস মেডিসিনের কোশ্চেনগুলো রিলেটিভলি ইজি। আমি বলছি না পাস মেডিসিন খুবই ইজি, পাস মেডিসিনও হার্ড, কিন্তু আমি যদি কম্পেয়ার করি পাস টেস্ট ইজ হার্ডার। এবং এমআরসিপি এক্সামে আমার কাছে মনে হয়েছে পাস টেস্টটাই এখন বেশি রিজেম্বল করে। আগে হয়তো বা পাস মেডিসিনের সাথে অনেক বেশি ম্যাচ করতো, বাট এখন আসলে পাস মেডিসিনের সাথে খুব বেশি ম্যাচ করে না। বাট পাস মেডিসিন আমরা আসলে কেন পড়ি? এটা হচ্ছে কাইন্ড অফ বিগিনিং। লাইক আমরা বাংলাদেশের কারিকুলামে যখন পড়ি আমাদের একরকম অ্যাপ্রোচ থাকে, সেইখান থেকে পাস মেডিসিন শুরু করতে গেলেই টাফ, পাস মেডিসিন পড়তেই কষ্ট হয়। কিন্তু পাস মেডিসিন পড়ার পরে যখন কেউ পাস টেস্ট পড়তে যাবে তখন সে দেখবে যে পাস টেস্ট ইজ হার্ডার। এবং যখন সে পাস পেপার ফলো করবে, লাইক রিয়েল এক্সামের কোশ্চেনগুলো সলভ করতে যাবে, তখন তার মনে হবে এটা আরও বেশি কঠিন। সো সব দিক থেকে হিসাব করলে পাস টেস্ট আমি সবচেয়ে বেশি প্রিফার করি। কেউ যদি বলে যে আমি একটা কোশ্চেন পেপার সলভ করতে চাই, তাহলে আমি বলবো পাস টেস্ট সলভ করা উচিত। সো পাস টেস্টের যে অনলাইন সাবস্ক্রিপশন, এখানে নোট যেটা আছে বা ভিডিও যেগুলো আছে, এগুলো আসলে খুবই হেল্পফুল। এবং এখান থেকেই আসলে আমি বলবো যে মেজরিটি সলভ হয়ে যায়। কিন্তু এখানে একটু প্রবলেম আছে, এদের মাইক্রো লার্নিং সেগমেন্টে যতগুলো টপিক থেকে আলোচনা করছে, এটা পুরো এমআরসিপির সিলেবাসকে আসলে কভার করে না। আমি বলবো যে অ্যারাউন্ড হয়তো বা 80 থেকে 90% হয়তো বা কভার করে। বাট এর বাইরেও আরও কিছু টপিক থেকে কোশ্চেন আসে যেগুলো আসলে পাস টেস্টে ওই টপিকগুলো নিয়ে খুব বেশি আলোচনা আসলে করা হয় নাই। সো এখানে একটা ঘাটতির জায়গা থেকে গেছে। সো কিন্তু কেউ যদি এই দুটাকে যদি ভালোভাবে আসলে সলভ করতে পারে, এটা পড়লো তারপরে কোশ্চেনগুলো সলভ করলো, মোটামুটি তার একটা ডিসেন্ট প্রিপারেশন এখান থেকে আসলে হয়ে যাবে। সো এটা একটা রিসোর্স। আরেকটা রিসোর্স হচ্ছে পাস মেডিসিন। আমি পাস মেডিসিন নিয়েও বলতেছি। সো প্রথম কথা হচ্ছে আমি পাস মেডিসিন আমি নিজে এমআরসিপি পার্ট 1-এর জন্যও কিনছিলাম, এমআরসিপি পার্ট 2-এর জন্য কিনছি। আমি অনলাইন সাবস্ক্রিপশন কিনছি এবং আমি অনলাইন সাবস্ক্রিপশনকেই প্রিফার করব। এই নীলক্ষেত থেকে কিছু ওদের যে ফটোকপি ভার্সনগুলো পাওয়া যায়, দিস ইজ নট গুড এনাফ, কারণ ওখানে শুধু কিছু কোশ্চেন, কিছু অ্যান্সার আর কিছু এক্সপ্লানেশন পাওয়া যায়। কিন্তু পাস মেডিসিন ওয়েবসাইটটা আরও ভাস্ট। পাস মেডিসিন যে ওয়েবসাইট, এখানেও আমরা হচ্ছে একটা টেক্সট বুক একটা অপশন দেখি, যেখানে মোটামুটিভাবে এমআরসিপিতে যে টপিকগুলো থেকে র্যান্ডমলি বা ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে সেই টপিকগুলোকে কভার করা হয়েছে। এবং আমি বলবো পাস মেডিসিনে যেই টেক্সট বুকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, আমি বলবো যে 95% আসলে কভার করে। সো ওখানে যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছে, মোটামুটি এই টপিকগুলো থেকে এমআরসিপি পার্ট 1-এর কোশ্চেন আসে, পার্ট 2-এর কোশ্চেনও ঘুরে ফিরে এই টপিকগুলো থেকেই আসে। যেমন আমি এমআরসিপি পার্ট 2-এর জন্য এই পাস মেডিসিনের যে টপিকগুলো আছে ওইগুলাই পড়ে গেছি, ওগুলো থেকে আমার কোশ্চেন মোটামুটি সব কমন পড়ছে। যদিও অনেক ইনফরমেশন ছিল যেগুলো পাস মেডিসিন আমি পাই নাই, ওদের যে এই টেক্সট বুক সেগমেন্ট সেখানে ওগুলো ছিল না, বাট টপিকটা ছিল। সো কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে এটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে পাস মেডিসিনের যে টেক্সট বুকটা আছে ওখানে কোন কোন টপিকগুলোকে ওরা ইনক্লুড করছে। সো ওই টপিকগুলো থেকে মোটামুটি 95 থেকে 99% আসলে এই টপিকগুলো থেকে আসে। সো কেউ যদি এই টেক্সট বুকটা দেখে তার একটা গ্রস আইডিয়া হবে। কিন্তু এখানে কিছু কথা আছে, পাস মেডিসিনের যে টেক্সট বুক সেগমেন্ট, এটা আসলে টেক্সট বুক বলা তো ঠিক না, এটা ছোট্ট একটা নোটের মতো, এবং এটা আসলে খুবই কনসাইজ। এখান থেকে কেউ যদি জাস্ট এটা পড়ে পরীক্ষা দিয়ে আসে, সে অনেক কোশ্চেনই দেখবে যেটার অ্যান্সার এখানে নাই। আসলে টপিক ফ্যামিলিয়ার, কোশ্চেন ফ্যামিলিয়ার পাবে না, অথবা অপশনে গিয়ে জিনিসটাকে কঠিন মনে হবে বা অপশনটা ফ্যামিলিয়ার থাকবে না। সো দিস ইজ ইনকমপ্লিট রিসোর্স, দিস ইজ নট আ কমপ্লিট রিসোর্স, এটা ইনকমপ্লিট রিসোর্স। কিন্তু এটা শুরু করার জন্য একটা ভালো অপশন হইতে পারে। সো পাস্ট মানে কেউ যদি বলে যে ভাই আমি কিনবো, তাহলে যদি এমন হয় যে টাকা পয়সার সমস্যা নাই, তাহলে পাস টেস্ট কেনা উচিত। আর যদি বলে যে হ্যাঁ ভাই টাকা পয়সার সমস্যা আছে, তাহলে সে পাস মেডিসিন কিনবে। কিন্তু এখানে প্রোজ অ্যান্ড কনসের জায়গাগুলো দেখাই দিলাম। এখন এর পাশাপাশি এখানে কিছু কোশ্চেনও আছে। যেই কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো নিয়ে কথা হচ্ছে পাস মেডিসিনের যে কোশ্চেনগুলা, এটা যদি কেউ আসলে সলভ করা শুরু করে, মোটামুটি সে কিছু কোশ্চেন সলভ করার পরে সে একটা প্যাটার্ন রিকগনাইজ করতে পারবে এবং এরপরে সে দেখবে যে প্যাটার্ন সলভ করাটা রিলেটিভলি ইজিয়ার। সো এমআরসিপিতে যে পরীক্ষাগুলো হয় পার্ট 1-এর ডায়েট, লাইক প্রত্যেক বছর 3টা বা 4টা ডায়েট থাকে। সো দেখা যাচ্ছে যে একটা ডায়েট সহজ হবে, 2টা বা 3টা ডায়েট হার্ড হবে, বা 2টা সহজ 2টা হার্ড, অনেকটা এরকম সাফল করে করে চলে। সো যদি একটু ইজিয়ার ডায়েট হয়, ইজিয়ার কোশ্চেন করে, এরকম করে যে একটা বা 2টা ডায়েটের কোশ্চেন ইজি থাকে একটু, সো ওই ডায়েটে দেখা যাবে যে পাস মেডিসিনের প্রিপারেশন এনাফ। কিন্তু যেই ডায়েটের কোশ্চেন হার্ড হয়, পাস মেডিসিনের কোশ্চেন সলভ করে ওটা আসলে এনাফ হয় না, বরং পাস মেডিসিন আমি বলবো দিস ইজ টু ইজি। মানে আমি যদি এমআরসিপি প্রিপারেশন একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন ধরি, পাস মেডিসিন ইজ টু ইজি, পাস টেস্ট
অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড এবং পাস্ট পেপার তো রিয়েল কোশ্চেন, পাস্ট পেপারটা আরেকটু হার্ড, কিন্তু প্রিপারেশনের জন্য আসলে পাস্ট মেডিসিনের উপরে কোরভাবে মানে রিলাই করাটা আসলে আমি বলবো ঠিক হবে না। এটা শুরু করার জন্য ভালো, বিকজ স্টার্টিংয়ে একবারেই খুব হার্ড জিনিস দিয়ে শুরু করতে গেলে প্রিপারেশন স্লো হয়ে যাবে, অনেকে সাহসী পাবে না, অনেক রকম প্রবলেম ক্রিয়েট হয়। সো শুরু করার জন্য এটা ভালো, কিন্তু এটা কমপ্লিট না। সো এটা হচ্ছে অনলাইন রিসোর্সগুলো নিয়ে কথা। আরও কিছু অনলাইন রিসোর্স আছে, বিএমজি অন এক্সামিনেশন, হাবিজাবি, আরও অনেক কিছু আছে, এগুলো আসলে খুব বেশি ভালো আমার লাগে নাই। এখন কথা হচ্ছে তাহলে একটা স্টুডেন্ট আসলে কীভাবে শুরু করবে? এগুলো হচ্ছে এতক্ষণ ধরে যা বললাম এগুলো হচ্ছে কমনলি যে সবাই যা ফলো করে, কিন্তু আমি আরও কিছু রিসোর্স আসলে এক্সপ্লোর করছি এবং আমার কাছে মনে হয়েছে যে এই রিসোর্সগুলো আসলে কমপ্লিট সলিউশন দেয়। আমি কিছু বইয়ের নাম বলি। একটা হচ্ছে অক্সফোর্ড। এই যে অক্সফোর্ড বললাম, অক্সফোর্ডে আসলে কয়েক রকম বই আছে। একটা হচ্ছে অক্সফোর্ড টেক্সট বুক, একটা হচ্ছে অক্সফোর্ড টেক্সট বুক অফ মেডিসিন, যেটা আসলে খুবই ভাস্ট একটা বই। ইফ আই এম নট রং 6000 পেজের বই, ইফ আই এম নট রং। আর একটা হচ্ছে অক্সফোর্ড হ্যান্ডবুক। এক এক করে বলি। অক্সফোর্ড টেক্সট বুক অফ মেডিসিন যেটা, লাইক এখান থেকে কেউ একটা টপিক পড়ছে, ওই টপিক নিয়ে তার কোনো জায়গাতেই কখনোই আর আটকাবে না এমআরসিপি যদি সে দিতে চায়। লাইক কেউ আলঝেইমার ডিজিজ অক্সফোর্ড টেক্সট বুক অফ মেডিসিন থেকে পড়ছে, ওই আলঝেইমার থেকে এমন কোনো কোশ্চেন নাই যেটা এমআরসিপি পার্ট 1 বা পার্ট 2-তে আসবে কিন্তু এখানে আলোচনা হয় নাই। সো কেউ যদি আসলে ওই যেই টপিকগুলো থেকে আসলে রিপিটেডভাবে কোশ্চেন আসে, সেম টপিক যদি সে অক্সফোর্ড টেক্সট বুক অফ মেডিসিন থেকে পড়ে, অ্যাকচুয়ালি তারা আটকানোর আর কোনো সুযোগ নেই। ওখানে এভরিথিং ইজ গিভেন। এবং আমি একদম ধরে ধরে দেখছি যে এমআরসিপি পার্ট 1 পরীক্ষা যেটা আমি পাস করছি, ওখানে এমন কিছু কোশ্চেন ছিল যেটা আসলে কোন বইতে আছে আমি খুঁজতেছি, আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আমি জাস্ট র্যান্ডমলি একদিন এই বইটা পড়তে গেছি, তখন আমি দেখি একদম লাইন ধরে ধরে। সো এখান থেকে অনেক কিছু আসলে আছে, ঘুরে ফিরে ওই জায়গা থেকে কোশ্চেনগুলো আসে। বাট বইটা অনেক বড় এবং পুরা বই তো আসলে পড়া অলমোস্ট খুবই ডিফিকাল্ট। কিন্তু আমি তো বলছি না পুরো বইটা পড়তে হবে, কিন্তু যে টপিকগুলো থেকে কোশ্চেন আসে, কেউ যদি ওই টপিকগুলো এই বই থেকে পড়ে আসলে তার পার্ট 1 পার্ট 2-র জন্য খুব বেশি তার কষ্ট হবে না। অক্সফোর্ড হ্যান্ডবুক নিয়ে কথা বলে। অক্সফোর্ড হ্যান্ডবুকের এখানে কিছু কথা আছে। একটা তো অক্সফোর্ড হ্যান্ডবুক অফ মেডিসিন, এটা তো একটা আছে। আর একটা হচ্ছে প্রত্যেকটা স্পেশালিটির উপরে আলাদা করে হ্যান্ডবুক আছে, যেমন অক্সফোর্ড হ্যান্ডবুক অফ কার্ডিওলজি, অক্সফোর্ড হ্যান্ডবুক অফ এন্ডোক্রাইনোলজি, অক্সফোর্ড হ্যান্ডবুক অফ রিউমাটোলজি, এরকম প্রত্যেকটা স্পেশালিটির আলাদা আলাদা করে হ্যান্ডবুক আছে। এগুলো নিয়ে আমি কথা বলি। যখন আমি এমআরসিপি পার্ট 2 এক্সাম দিছি, এমআরসিপি পার্ট 2 এক্সামে আমি এমন অনেকগুলো কোশ্চেন সলভ করার সময় পাইছি যেগুলো আসলে কোন বইতে আছে আমি খুঁজে পাচ্ছি না। লাইক এই ইনফরমেশনগুলো কোথায়? যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে কোনো পেশেন্টের যদি থাইরোটক্সিকোসিস থাকে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলতেছি। এই থাইরোটক্সিকোসিসে আমরা প্রেগন্যান্ট পার্সনের ক্ষেত্রে ট্রিটমেন্ট কী দিব? তো আমরা গ্রসলি জানি যে আমরা এখানে প্রোপাইল থাইও ইউরাসিল দিব, তাই না? এবার আমি বলি, আমি যখন কোশ্চেন সলভ করতে গেছি, আমি দেখি যে একটা কোশ্চেন করছে থাইরোটক্সিকোসিস প্রেগন্যান্সি, পেশেন্ট হচ্ছে 3rd ট্রাইমেস্টারে আছে, পেশেন্টকে কোন ড্রাগ দিব? তো আমি প্রোপাইল থাইও ইউরাসিল লাগাইছি, দেখি ভুল, অ্যান্সার দিছে কার্বিমাজল। তো ওখানে পরে ওরা এক্সপ্লানেশনে লিখছে যে 3rd ট্রাইমেস্টারে কার্বিমাজল দেওয়া হয়। এখন আমি এটা এক্সপ্লানেশনে পড়লাম, আচ্ছা ঠিক আছে মানলাম এক্সপ্লানেশন আছে, কিন্তু এই জিনিসটা আমি আগে কোথাও পড়ি নাই। এখন এটা কই আছে আমি খুঁজছি, কোথাও খুঁজে পাই না। এখন কোনো একদিন হঠাৎ করে আমি অক্সফোর্ড হ্যান্ডবুক অফ এন্ডোক্রাইনোলজি এই বইটা আমি বের করছি, সামহাও বের করছি, এবং র্যান্ডমলি আমি যখন পড়তে গেছি থাইরোটক্সিকোসিস নিয়ে, তখন আমি সেখানে দেখি যে প্রেগনেন্সির 1st ট্রাইমেস্টারে আমরা প্রোপাইল থাইও ইউরাসিল দিব, 2nd and 3rd ট্রাইমেস্টারে আমরা কার্বিমাজল দিব, এবং এটা কেন করা হয় ডিটেইলড এক্সপ্লানেশন ওইখানে দেওয়া আছে। সো পরে আমি দেখলাম যে অক্সফোর্ড হ্যান্ডবুক অফ যে প্রত্যেকটা স্পেশালিটি যে বইগুলো আছে, এইখানে এমন অনেকগুলো ইনফরমেশন আছে যেগুলো থেকে আসলে এমআরসিপি পার্ট 2-তে আসলে কোশ্চেন আসে। সো এই জন্য আমার আলটিমেটলি এক্সপ্লোর করতে করতে আমার যেটা আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে অক্সফোর্ডের যে বইগুলো আছে
এইটাই হচ্ছে মূল টেক্সট বই। আমরা হামাদ বা মাগরাবি যখন পড়তে যাবো আমাদের সমস্যা হচ্ছে উইদাউট কনটেক্সট অনেকগুলো ইনফরমেশন পড়তে গেলে অনেক কিছু মনে থাকবে, অনেক কিছু মনে থাকবে, অনেক কিছু মনে থাকবে না, অনেক কিছু মেলাইতে সমস্যা হবে, নানা সমস্যা। বাট ইফ উই গো থ্রু অক্সফোর্ড দিস উইল সলভ অল আওয়ার প্রবলেমস। অক্সফোর্ডই আসলে মূল টেক্সট বই যেখান থেকে এমআরসিপির ওরা আসলে কোশ্চেন করে, এমআরসিপি পার্ট 1, এমআরসিপি পার্ট 2। সো অক্সফোর্ড টেক্সট বুক অফ মেডিসিন যদি কেউ পড়তে পারে, যেটা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, বাট যদি কেউ পড়তে পারে ভেরি গুড। এবং স্পেশালিটির যেই হ্যান্ডবুকগুলো আছে, লাইক যে টপিকগুলো থেকে কোশ্চেন আসতেছে ওই টপিকগুলো যদি ওখান থেকে, আমি বলতেছি না যে পুরা মানে স্পেশালি সবগুলো বই মুখস্থ করতে, আই এম নট সেইং দ্যাট, বাট আমি বলতেছি যে যেই টপিকগুলো থেকে আসলে ফ্রিকুয়েন্টলি কোশ্চেনগুলো আসে, যেমন সাপোজ রিউমাটোলজি থেকে ঘুরে ফিরে সেই রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, হ্যাঁ, সিস্টেমিক স্ক্লেরোসিস, এরকম মানে তারপরে অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস, এরকম আল্লাহর দুনিয়া, এরকম তারপর যে সোরিয়াটিক আর্থ্রাইটিস, এরকম মানে ঘুরে ফিরে কিছু টপিক থেকে আসলে কোশ্চেন বেশি আসে। সো দেখা যাচ্ছে যেই টপিকগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসতেছে ওইগুলো যদি আসলে পড়া যায় প্রিপারেশনটা খুব কম্প্যাক্ট হয়, লাইক এমন কনফিডেন্স থাকবে যে ঠিক আছে আমি আটকাবো না। বিকজ এই কনফিডেন্সের কথাটা কেন আমি বলছি, এমআরসিপি খুবই কস্টলি একটা এক্সাম। যেমন এমআরসিপি পরীক্ষার ফি প্রত্যেক বছর বাড়তেছে, এটা এমন না যে এটা স্ট্যাটিক থাকে। যেমন আমি দেখি যে কয়েক ডেট পরপরই এরা ফি 30-40 পাউন্ড করে বাড়া থাকে, এবং দেখা যাচ্ছে এখন যদি কেউ পার্ট 1 দেয়, ইফ আই এম নট মিস্টেকেন 1,10,000 টাকা মতো পড়বে, 2025 সালের কথা বলতেছি। বাট 2023 সালে এটা মনে হয় 84,000 বা 90,000 এরকম টাকার মধ্যে ছিল। মানে এটা আসলে ওভার দ্য পিরিয়ড অফ টাইম টাকার ভ্যালু কমতেছে, আবার ওরাও ফি বাড়াইতেছে, কয়দিন পর 50 পাউন্ড 40 পাউন্ড করে এরা দাম বাড়াইতে থাকে। সো এমআরসিপি পরীক্ষাটা খুবই কস্টলি একটা পরীক্ষা। এটা একটা মেডিকেল প্রফেশনের একটা ছেলে যে জুনিয়র ডক্টর, তার জন্য 1.5 লাখ টাকা ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট, এবং তারা অনেক কষ্ট করে টাকা জমায় পরীক্ষা দিতে যায়, এবং এটা খুবই দুঃখজনক যখন তারা খুব ভালো করে প্রিপারেশন নিয়েও পরীক্ষা খারাপ করে আসে। হ্যাঁ, অনেকেই পাস করে, কিন্তু মেজরিটি পরীক্ষা আসলে ফেল করে, দ্যাট ইজ দ্য আলটিমেট রিয়েলিটি। সো আমার কথা হচ্ছে আমরা এত টাকাতে পরীক্ষা দিচ্ছি, সো হোয়াই নট গেট দ্য বেস্ট প্রিপারেশন। এমন একটা প্রিপারেশন নিই যে প্রিপারেশনে আসলে কোনো উইকনেস থাকবে না, ফুল কনফিডেন্স থাকবে যে ঠিক আছে যেখান থেকে প্রশ্ন করে করুক আমি পারবো, ওই কনফিডেন্সটা থাকবে। সো এখানে তো মানে দোষের কিছু নাই। সো এই জন্য আমার পার্সোনাল হচ্ছে থিওরি পড়ার জন্য বেস্ট হচ্ছে অক্সফোর্ড হ্যান্ডবুকগুলো দেখা, যে এই টপিকগুলো থেকে কোশ্চেন আসে, এই টপিকগুলো অক্সফোর্ড হ্যান্ডবুক থেকে দেখলাম। সো যদি এরকম 2-3 বার পড়া যায় তাহলে খুব সুন্দর একটা কনসেপ্ট চলে আসবে এবং কোশ্চেনগুলো সলভ করাও ইজি হবে। তাহলে প্রথমে আমার পরামর্শ হচ্ছে প্রথমে আমরা থিওরি পড়ব। সো যখন থিওরি পড়া শেষ, থিওরি পড়ার পরে আমরা কোশ্চেন সলভ করব, এবং কোশ্চেন সলভ নিয়ে আমার কিছু কথা আছে। অনেকে মনে করে কোশ্চেন সলভ করাটা হচ্ছে প্রাইমারি প্রিপারেশন, দিস ইজ রং। কোশ্চেন সলভ করাটা হচ্ছে প্র্যাকটিস, যে আমি যে শিখলাম আমি পারি কি না, এইখান থেকে কোশ্চেনগুলো পারি কিনা সেটার প্র্যাকটিস, এবং কিভাবে কোশ্চেনগুলো আসে সেটার সাথে একটু ফ্যামিলিয়ার হওয়া। কারণ আমরা বাংলাদেশে যেভাবে প্রশ্ন সলভ করে আসছি সেইটার প্যাটার্ন আর এমআরসিপি কোশ্চেন প্যাটার্নটা আসলে সেম না। সো ওই কোশ্চেন প্যাটার্ন হঠাৎ করে গিয়ে ফেস করার থেকে যদি আগে থেকে আমরা কিছু কোশ্চেন সলভ করতে থাকি, আমাদের ব্রেইন ওইভাবে এটাকে মানায় নিতে পারে। সো কিছু কোশ্চেন এই জন্য সলভ করা উচিত। অনেকে মনে করে যে আমি ভাই 5,000 কোশ্চেন সলভ করছি, আমি 6,000 কোশ্চেন সলভ করছি, এই নাম্বারটা আসলে ম্যাটার করে না আমার কাছে। কেন ম্যাটার করে না? বিকজ আমি কোশ্চেন সলভ করাকে এইভাবে দেখি যে আমি একটা থিওরি পড়ছি, সেই থিওরি থেকে কোশ্চেন করলে আমি অ্যান্সার করতে পারতেছি কিনা, আমি নিজের ক্যাপাসিটিটাকে চেক করতেছি। সো আমি যখন এইভাবে কোশ্চেন সলভ করি, সেখানে কোশ্চেন সলভ হচ্ছে আমার একটা প্র্যাকটিস, নট মাই প্রাইমারি সেগমেন্ট অফ মাই প্রিপারেশন, যে আমি কোশ্চেন সলভ করতেছি, কোশ্চেন সলভ করতে গিয়ে পারলাম না, তখন ওটা এক্সপ্লেনেশন করলাম, এইভাবে আগাইতেছি। এইভাবে আমি পার্সোনালাইজভাবে পছন্দ করি না। আমার কথা হচ্ছে আমি থিওরিটা খুব ভালো করে শিখবো, এবং ওই থিওরি থেকে এবার কোশ্চেন সলভ করে দেখবো যে আমি কয়টা কোশ্চেনের অ্যান্সার করতে পারতেছি। যদি এমন হয় যে ঠিক আছে আমি থাইরোটক্সিকোসিস নিয়ে খুব ভালো করে পড়ছি, র্যান্ডমলি 10টা কোশ্চেন সলভ করছি, আমি 10টার মধ্যে 9টা পারছি, তাহলে আমি বুঝবো ঠিক আছে আমার একটা ভালো প্রিপারেশন আছে। সো আমি এটাকে এইভাবে দেখি, এবং আমি বলবো যে আমি এমআরসিপি পার্ট 1 লেস দ্যান 1000 কোশ্চেন সলভ করছি, লেস দ্যান 1000। এমআরসিপি পার্ট 2 আমি একবারে পাস করছি, এবং এমআরসিপি পার্ট 2তে আমি লেস দ্যান 500 কোশ্চেন সলভ করছি। তার মানে এই না যে আমি প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিচ্ছি, আমি থিওরির পেছনে অনেক বেশি টাইম দিছি। বিকজ টু মি থিওরি ইজ দ্য কিং। ইফ ইউ নো দ্য থিওরি, কোশ্চেন যেমনি আসুক আমি পারবো।
ইনশাল্লাহ, কিন্তু প্যাটার্নটাকে রিকগনাইজ করা। আমি বলছি না যে তুমি আমার মতো 1000টা বা 500টা কোশ্চেন সলভ করে পরীক্ষার হলে যাও, আমি সেটা বলছি। আমি বলছি ঠিক আছে 4000টা কোশ্চেনই আমরা সলভ করি, নো প্রবলেম, কিন্তু থিওরিটা হচ্ছে আমার মূল প্রিপারেশন। আমি যদি থিওরিটা খুব ভালো করে পারি, কোশ্চেন যেটাই আসুক সেটা সলভ করা আমার জন্য খুব একটা হার্ড হবে না। সো আমি এটাকে আসলে এইভাবে দেখি। সো আমার এই জন্য আমার পার্সোনাল অ্যাডভাইস, প্রথমে থিওরিটা খুব ভালো করে শেখা, এমনভাবে থিওরি শেখা যেন ফুল কনফিডেন্স থাকে, তারপরে আমরা কোশ্চেন সলভ করব। এবং কোশ্চেন সলভ করার সময় টার্গেট এটা থাকবে, এটা আমার একটা প্র্যাকটিস সেশন, যেখানে আমি দেখতেছি যে থাইরোটক্সিকোসিস সাপোজ আমি বললাম, এখান থেকে কোশ্চেন আসলে আমি পারতেছি কিনা। যদি আমি ভুল করি তখন এটা আমি আইডেন্টিফাই করবো কেন ভুল করলাম, ওই ইনফরমেশনটা জানতাম না এই কারণে ভুল করছি, নাকি আমি কনফিউজড হয়ে গেছি, নাকি আমার থিঙ্কিং প্রসেস ভুল ছিল, সেই ভুলটাকে অ্যাড্রেস করে সেটার সমাধান বের করা। সো এইভাবে আসলে আগানো উচিত, এটা হচ্ছে আমার পার্সোনাল সাজেশন, এবং এইভাবে আমি নিজে প্র্যাকটিক্যালি আগাইছি, এবং এইভাবে আমি আসলে এমআরসি পার্ট 1 পার্ট 2 আসলে পাস করে আসছি। সো দিস ইজ দ্য থিং। তাহলে কম্প্যাক্ট প্রিপারেশনের মধ্যে এখন কথা হচ্ছে কোন কোশ্চেন ব্যাংক সলভ করব, সেটা হচ্ছে আমি মনে করি কেউ যদি প্রথমে থিওরিটা খুব ভালো করে পড়ে, এরপরে আসলে সময় থাকলে পাস মেডিসিন, পাস টেস্ট এবং পাস্ট পেপার তিনটাই আসলে সলভ করা উচিত। এ কারণে সলভ করা উচিত যে আমি যদি সবসময় কঠিন কোশ্চেনই সলভ করতে থাকি, এমনও হইতে পারে যে এমআরসিপিতে আসলে সহজ কোশ্চেন করলো, কঠিন চিন্তা করতে করতে সহজভাবে আর চিন্তা করি নাই, সহজ জিনিস ভুল করে আসছি, এটাও হইতে পারে। সো ব্রেইনকে আসলে সব কিছুর জন্যই রেডি রাখা উচিত। সো সোজা প্রশ্ন আসলেও যেন পারি সোজাভাবে চিন্তা করে অ্যান্সার করে দিয়ে আসতে পারছি, কঠিন প্রশ্ন আসলেও যেন পারি কঠিন চিন্তাটা করতে পারছি। আর পাস্ট পেপার হচ্ছে প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ, প্রিভিয়াস কোশ্চেন সলভ করলেও একটা আইডিয়া থাকে যে হ্যাঁ রিয়েল লাইফে এরকম কোশ্চেন আসবে, রিয়েল এক্সামে এরকম কোশ্চেন আসবে। এখন আমি আরেকটা ইনফরমেশন দিই, পাস্ট পেপার কেউ যদি পাস্ট পেপার সলভ করে, লাইক পাস্ট পেপারে সে কোশ্চেন অ্যানালাইসিস করছে যে লাস্ট 10 বছরে কী কী কোশ্চেন আসছে আমি দেখবো, সে দেখবে পাস্ট পেপারে ঘুরে ফিরে যেই টপিকগুলো থেকে কোশ্চেন আসছে ওই টপিকগুলো থেকে রিপিটেড কোশ্চেন আসতে থাকে। সো পাস্ট পেপার যদি কেউ সলভ করে, সে মানে দেখবে এভারেজ 50 থেকে 60% কোশ্চেন তার কাছে মনে হবে যে সে প্রিভিয়াস ইয়ারেই আসছে, হয়তো বা একটু শব্দ টব্দ কিছু স্টেম এদিক ওদিক হয়েছে, বাট ঘুরে ফিরে মূল স্ট্রাকচারটা সেম। সো পাস্ট পেপার সলভ করলে অ্যাকচুয়ালি সে রিয়েল এক্সামে এভারেজ 50 থেকে 60% জিনিস আসলে কমন পাবে পার্ট 1 এক্সামে। আর যদি সে হুবু কোশ্চেন তো আর কমন আসবে না, বাট সেগমেন্টের আমি বলবো যে কনসেপচুয়াল জায়গা থেকে সিমিলার আসবে। আর যদি কেউ এইভাবে চিন্তা করে যে টপিক, তাহলে আমি বলবো যে 90 থেকে 95% অর মোর টপিক সে কমন পাবে। লাইক সে 10 বছরের প্রিভিয়াস পাস্ট পেপার সলভ করে গেছে, যেই টপিকগুলো থেকে আসলে কোশ্চেন আসছে সে দেখবে এই টপিকগুলো থেকে রিপিটেডভাবে কোশ্চেন আসছে, সেম টপিকগুলো থেকে আসলে কোশ্চেন আসতে থাকে। সো ওই টপিকগুলোর উপরে যদি সে একটু ফোকাস করে, দিস উইল বি সাফিসিয়েন্ট। সো এমআরসিপি পার্ট 1 এক্সামের জন্য যদি কেউ প্রিপারেশন এভাবে নেয়, পার্ট 1 তো তার ভালোভাবে হবেই, ইনশাল্লাহ পার্ট 2তেও তার আমি বলবো 50% প্রিপারেশন হয়ে যাবে। এখানে আরও 50% কিছু এক্সট্রা প্রিপারেশনের জায়গা আছে যেখানে তাকে আলাদা সময় দিতে হবে, কিন্তু তার জন্য এমন হবে যে পার্ট 1-এ তার ফুল কনফিডেন্স থাকবে। যখন কেউ একবার পার্ট 1 পাস করে যাবে তার একটা ভালো কনফিডেন্স গেইন করবে, এবং এরপর পার্ট 2 সে দিবে, এবং পার্ট 2তে তার কষ্টটা রিলেটিভলি কম হবে। পার্ট 2তে এক্সট্রা অনেক কিছু পড়তে হবে, এখানে প্রচুর ইসিজি, এক্সরে, সিটি স্ক্যান তাকে দেখতে হবে, এগুলো দেখে তাকে চিন্তা হবে, এগুলো পিক্টোরিয়াল থেকে অনেক কোশ্চেন আসে। এমআরসিপি পার্ট 2তে আমি বলবো এভারেজ 40% পিক্টোরিয়াল। আমি যখন পার্ট 2 পরীক্ষা দিয়েছি, ইসিজি আর এক্সরে মানে বিশাল বড় একটা স্টেম দিয়ে রাখছে, এরপরে ইসিজি এক্সরে, ইসিজি অনুযায়ী ডায়াগনোসিস কি। তো প্রথম ইসিজি দেখে নিলে অর্ধেক প্রবলেম সলভ। সো ইসিজির উপরে খুব ভালো দখল থাকা দরকার, সিটি স্ক্যান, এক্সরে, আল্লাহর দুনিয়ার বহুত কিছু দেখা লাগে। সো ওগুলোর তো আলাদা প্রিপারেশন আছে, সেটাকে পার্ট 2 এর সময় নিতে হবে, এর আগে নিয়ে লাভ নাই। কিন্তু যেটা হবে থিওরি সেগমেন্টের অনেক কিছু আসলে তার জন্য ইজি থাকবে, সে খুব সহজেই ধরতে পারবে। কোশ্চেন যদি কঠিনও হয় সে আসলে অ্যান্সার করে আসতে পারবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রায় 1.5 লাখ টাকা এভারেজ প্রত্যেক সেশনে তার খরচ হবে, যদি সে শুধু কোশ্চেন ব্যাংক আর অনলাইন সাবস্ক্রিপশন আর হচ্ছে পরীক্ষা দেয়। এভারেজ 1.5 লাখ টাকার প্যাকেজ ধরলাম, কোচিং করলে তো আরও খরচ বাড়বে, কিন্তু 1.5 লাখ টাকা শুধু যদি একবার পরীক্ষা ফেল করে তার পানিতে চলে যাবে। সো আমার কথা হলো এত টাকা দিয়ে যখন আমি পরীক্ষা দিচ্ছি, বেস্ট প্রিপারেশন নিয়ে এমনভাবে পরীক্ষা দিব যেন ফেল করার রিস্ক কম থাকে। এত কিছুর পরেও কেউ ফেল করতে পারবে না তা না, ফেল হইতেই পারে। পোস্ট গ্র্যাজুয়েশন আসলে তাকদিরের একটা খুব বড় একটা রোল আছে, তাকদিরের একটা ব্যাপার আছে, কিন্তু নিজের জায়গা থেকে চেষ্টা করার যে জায়গাটা সেটা হচ্ছে বেস্ট লেভেল প্রিপারেশন নেওয়া উচিত। সো আমার কথা হচ্ছে আমরা থিওরি পড়বো অক্সফোর্ড থেকে,
এবং আমরা কোশ্চেন সলভ করবো কোশ্চেন পেপারগুলো থেকে, পাস মেডিসিন, পাস টেস্ট, পাস পেপার, 3টা কোশ্চেন পেপারই সলভ করব। এরপরে যে প্রিপারেশন হবে সেটা হচ্ছে কম্প্যাক্ট প্রিপারেশন, এবং প্রিপারেশনটা থিওরি বেসড হবে, নট কোশ্চেন পেপার বেসড। কোশ্চেন পেপারটা হচ্ছে প্র্যাকটিসের জন্য, নিজেকে যাচাই করার জন্য, এবং যখন এমন হবে যে থিওরি পড়ছি এরপরে কোশ্চেন ব্যাংক সলভ করছি, কোশ্চেন ব্যাংক সলভ করেও একটা ভালো কনফিডেন্স আসতেছে, তখন জেনুইনভাবেই পরীক্ষার হলে কনফিডেন্ট থাকবে, এবং পরীক্ষার হলে ঠান্ডা মাথায় যদি অ্যান্সার করা যায় অটোমেটিকভাবে পরীক্ষা ভালো হয়। দেখা যাচ্ছে পরীক্ষার হলে অনেক বেশি প্রেশার কাজ করে, কোশ্চেন হার্ড হলে মাথার মধ্যে চিন্তা হয় যে এত টাকা দিয়ে পরীক্ষা দিলাম, টাকা সব পানিতে চলে গেল। দেখা যাচ্ছে পরীক্ষার থেকে টাকার কষ্ট বেশি তখন গায়ে লাগে। তো এই জিনিসগুলো আসলে পরীক্ষার হলে যদি না হয়, একদম ঠান্ডা মাথায় কেউ পরীক্ষা দিতে পারে, আউটকাম সেখানে আরও ভালো হয়। আর এমআরসি পার্ট 2তে আসলে একটা কথা হচ্ছে, যত প্রিপারেশনই নেওয়া হোক না কেন, কিছু কোশ্চেন থাকবেই কোত্থেকে আসছে উই ডু নট নো, উই ডু নট আন্ডারস্ট্যান্ড, এরকম কিছু কোশ্চেন থেকে, বা কোশ্চেন কমন এমন একটা অপশন দিছে, এইটার মানে কি উত্তর দিব নিজেই, মানে উত্তর আসলে কি দিব, মানে যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমার এমআরসি পার্ট 2তে একটা কোশ্চেন আসছে, ওখানে বলা হচ্ছে যে একটা প্রেগনেন্ট লেডি এসভিটি নিয়ে আসছে, ট্রিটমেন্ট কি দিব। এখন সহজ কথা হচ্ছে এসভিটির যে ম্যানেজমেন্ট, আচ্ছা প্রেগনেন্ট না, সরি, বলছে হচ্ছে একটা পেশেন্ট অ্যাজমা আছে, এসভিটি নিয়ে আসছে, কি ট্রিটমেন্ট দিব। এখন সহজ কথা, এটার অ্যান্সার পার্ট 1 প্রিপারেশনে আমরা শিখছি। এসভিটিতে আমরা নর্মালি শুরুতে অ্যাডিনোসিন দিই, কিন্তু অ্যাজমা থাকলে অ্যাডিনোসিন দেওয়া যায় না, সেখানে আমরা ভেরাপামিল দিই। এটা হচ্ছে নর্মাল থিওরি। আমার পরীক্ষাতে অ্যাডিনোসিন অপশন দিছে, ভেরাপামিল অপশনেই দেয় নাই, অপশনে দিছে অ্যামিওডারন, আর একটা অপশন দিছে ডিলটিয়াজেম, আর একটা কি যেন অপশন ছিল আমার মনে নাই। সো আমরা তো ভেরাপামিল পড়ছি, ভেরাপামিল আমি নিজে দিছি পেশেন্টকে, কিন্তু ডিলটিয়াজেম দিব নাকি অ্যামিওডারন দিব, এখন এটা কনফিউজিং। কারণ অ্যামিওডারন চাইলে আসলে দেওয়া যাবে, ডিলটিয়াজেম ও ভেরাপামিল আর ডিলটিয়াজেম দুইটা ক্যালসিয়াম চ্যানেল বা রেট লিমিটিং, এটাও দেওয়া যাবে, এখন কোনটা অ্যান্সার দিব। সো এরকম আসলে এমন কিছু কোশ্চেন চলে আসবে, আসলে কোনটা অ্যান্সার করব মানে ফুল কনফিউশন থাকবে, এরকম কিছু কোশ্চেন থাকবেই। কিন্তু এইগুলা বাদ দিয়েও আসলে পাস করা যায়, এবং আমাকে যে 200টাই লাগবে এরকম না। আমাদের এমআরসিবি পরীক্ষায় 200টা কোশ্চেন থাকে, পাস হওয়ার জন্য 140 প্লাস কারেক্ট অ্যান্সার হচ্ছে সেফ জোন। অনেকে বলবে 124, 130, এগুলো আসলে খুব রিস্ক, কারণ আমি যেটাকে কারেক্ট অ্যান্সার বলতেছি সেটা হয়তো বা ভুল হয়ে গেছে। কারণ আমি বলি, আমি এমআরসি পার্ট 1 দেওয়ার পরে আমি 3টা কোচিংয়ের অ্যান্সার স্ক্রিপ্ট দেখছি। একটা কোচিংয়ের অ্যান্সার স্ক্রিপ্ট অনুযায়ী আমার কারেক্ট অ্যান্সার 180, একটা কোচিংয়ের অ্যান্সার স্ক্রিপ্ট অনুযায়ী আমার কারেক্ট অ্যান্সার 140, আর একটা কোচিংয়ের অ্যান্সার স্ক্রিপ্ট অনুযায়ী আমার কারেক্ট অ্যান্সার 170। মানে 200টার মধ্যে 3 কোচিং অনুযায়ী আমার অ্যান্সার 3 রকম আসছে, এবং আমি অ্যাকচুয়ালি নাম্বার পাইছি এর থেকে কম। আমার পরে মনে হয়েছে আমি মেবি 150টার আশেপাশে হয়তো বা কারেক্ট অ্যান্সার করছি, নাম্বার অনুযায়ী আমার পরে মনে হয়েছে। তো এখন কথা হলো যে এক কোচিং এক একভাবে অ্যান্সার বানাইছে, তো এটা আসলে আরসিবি কোনটাকে কারেক্ট অ্যান্সার ধরে নিয়েছে এটা বোঝা খুব টাফ। সো কিছু জিনিস আসলে থাকবেই, কিন্তু আমার কথা হচ্ছে কেউ যদি এটা হিসাব করে যে 140 প্লাস সে কারেক্ট অ্যান্সার করছে, সে সেফ জোনে থাকবে। কিন্তু আমার কথা হচ্ছে কেউ মনে করতেছে আমি 140টা কারেক্ট করছি, হয়তো বা দেখা যাবে সে আসলে 120টা কারেক্ট করছে, অথবা সে হয়তো বা দেখবে যে 115টা কারেক্ট করছে। সো এখানে আসলে একটা গ্রে জোন থাকে। এই জন্য আমার পার্সোনাল প্রিপারেশন ফর দ্য বেস্ট লেভেল এক্সপিরিয়েন্স টার্গেট হওয়া উচিত 160, যে আমি 160টা কারেক্ট অ্যান্সার করবো। এই টার্গেট হইলে হয়তো বা সে 140টা কারেক্ট অ্যান্সার হবে এবং সে পাস করে আসবে। যেহেতু এখানে পাস করা ম্যাটার করে, এখানে আমাকে 700 পাইতে হবে, 800 পাইতে হবে, আমাকে এত নাম্বার পাইতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। পাস মানে পাস। এই আরসিপিতে ওর আসলে কে কত নাম্বার পেলো ইট ডাজ নট ম্যাটার, যে এত নাম্বার পেলে সে পেসেসে আগে সিট পাবে বা এত নাম্বার পাইলে সে আগে চাকরি পাবে। ইটস নট লাইক দ্যাট। পাস ইজ পাস, ফেল ইজ ফেল। কেউ যদি লাইক 1 নাম্বারের জন্য ফেল করে স্টিল ফেল, কেউ যদি 1 নাম্বার বেশি পেয়ে পাস করে স্টিল পাস। তো এখানে নাম্বারের পিছনে দৌড়ানো উচিত না, কিন্তু নিজে যেন পাস করি সেই সিকিউরিটিটা রাখা দরকার। এবং আমার পার্সোনাল হচ্ছে 160 যদি কেউ টার্গেট করে যে আমি 160টা কারেক্ট অ্যান্সার করবো, মোটামুটি তার একটা সেফ প্রিপারেশন হবে। আর কেউ যদি টার্গেট করে আমি 140টা কারেক্ট করব, এটা আসলে আমি বলবো ভেরি রিস্ক জোন, ভেরি রিস্ক। কারণ হচ্ছে এটা প্লাস মাইনাস হয়ে যায়, হইতেও পারে নাও হইতে পারে। রিস্ক নেওয়ার দরকার নেই, তো আমি এত টাকা দিয়ে পরীক্ষা দিব কেন, আমি রিস্ক নিব। সো এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাপ্রোচ। সো কেউ যদি এমআরসি পার্ট 1 পরীক্ষা দিতে চাই, আমার মনে হয় যে দিস স্ট্র্যাটেজি, এটা একরকম স্ট্র্যাটেজি হইতে পারে। এবং আমার কাছে মনে হয় যে বেস্ট লেভেল
প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়াই উচিত, যেন টাকার কষ্টটা গায়ে না লাগে। হ্যাঁ, টাকা বারবার বলতেছি বিকজ 1.5 লাখ টাকা অনেক টাকা। হয়তোবা যাদের খুব ভালো ফ্যামিলি সাপোর্ট আছে তাদের জন্য খুব বেশি প্রবলেম হবে না, কিন্তু বাংলাদেশে বেশিরভাগই মধ্যবিত্ত ফ্যামিলি, অনেক আছে নিম্নবিত্ত ফ্যামিলি থেকে আসে। আমি অনেক পার্সনকে চিনি যারা 3 মাস 4 মাসের চাকরির টাকা জমায় তারা হচ্ছে পরীক্ষাগুলো দিয়ে আসে। সো অবশ্যই কষ্টের জায়গা, সেই জন্য বেস্ট লেভেল প্রিপারেশন নেওয়া উচিত। আরেকটা কথা হচ্ছে, এটা তো একটা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি, সো নিজের যোগ্যতার একটা ব্যাপার আছে। আমি একটা নামের শেষে একটা ডিগ্রি লাগাবো, আমার নলেজ লেভেলটা আসলে ভালো থাকা উচিত। আমি কেন নিজের মধ্যে কমতি রেখে আমি একটা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল আগাবো? আমি মনে করি কোয়ালিটি নিজের মধ্যেও এনশিওর করা উচিত। সো এই জন্য বেস্ট লেভেল প্রিপারেশন নেওয়াই ভালো। আমি একটা টপিকে যদি খুব ভালো আমার নলেজ থাকে, সেটা তো আমার নিজের জন্যই ভালো, আমার নিজের ক্যারিয়ার জন্য ভালো। সো দিস ইজ দ্য স্ট্র্যাটেজি আমি প্রিফার করি। সো এই ছিল মোটামুটি পার্ট 1 নিয়ে আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।